স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চাঁদপুরে মেঘনা নদী থেকে ৫ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ একজন। নিখোঁজের ১৬ মাস পর বাড়ি ফিরলেন রহমতুল্লাহ, গুমের শিকার হওয়ার দাবি। এবং কক্সবাজারে বাড়ছে পর্যটক, ২-৩ গুণ বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে থামানো অবস্থায় আল বাখেরা জাহাজ থেকে ৫ জনের মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়েছে। বিকেলে উপজেলার গাজীপুর ও ঈশানবালার সীমান্ত এলাকা থেকে মরদেহ ও গুরুতর আহতদেরকে উদ্ধার করে কোস্টগার্ড। হতাহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ শফিকুর রহমান। আমরা দেখলাম না এই স্পিডবোট নদীতে গেছে, তখন শুনলাম যে নদীতে ডাকাতি হয়েছে। ডাকাতি হওয়ার পরে গিয়ে ওখানে যা দেখে দেখলো ৮ জন লোক, ৮ জনের ভিতরে ৫ জনের ডেড বডি এবং ৩ জন গুরুত্ব আহত। তাদেরকে ৩ জনকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে চাঁদপুর হরিণা ফেরিঘাটে এখানে কিছু নেওয়ার পরে চাঁদপুর সদরে হাসপাতালে তাদেরকে নিয়ে যায়। তাদের ৩ জনের ভিতরে ২ জনের আশঙ্কা। দর্শক, এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। আমরা টেলিফোনে তার সাথে সংযুক্ত হচ্ছি। রনি, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে কিনা আর ঘটনার বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি আপনি যেমনটি জানেন, চাঁদপুরের মেঘনা নদীতে আল বাখেরা নামক একটি মালবাহী জাহাজ, এটি আসছে আজকে চট্টগ্রাম থেকে যাবে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো এটি চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালার কাছাকাছি মাছিরচর এলাকাটিতে আসার পরে এখানে আক্রান্ত হয়। তো এই আক্রমণের মধ্যে দিয়ে আসলে নৌ পুলিশ যেমনটি জানিয়েছে ৫ জনের মরদেহ ওখান থেকে উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে, আর ৩ জনকে জীবিত অবস্থায় নৌ পুলিশ 999-এ খবর পাওয়ার পর উদ্ধার কার্যক্রম শুরু করে ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পরে ২ জনকে নতুন করে ২ জন আরো মৃতের সংখ্যা বেড়েছে, অর্থাৎ চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছে। টোটাল মৃতের সংখ্যা ৭ জন। সর্বশেষ খবর পাওয়া তথ্য অনুযায়ী ৭ জন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে। এই জাহাজটি আসলে নৌ পুলিশ যেমনটি জানিয়েছে, ওনারা 999-এ ফোন পেয়েছেন। ফোন পেয়ে নৌ পুলিশ কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। তো এখনো আসলে কারা নিহত হয়েছেন, কেন, কিভাবে, কারা এই ঘটনা ঘটিয়েছে, এই সম্পর্কে আসলে এখনো আইন সংশ্লিষ্ট সংস্থাগুলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ডকেই কনফার্ম নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। তারা বলছে যে বিষয়টি এখনো তদন্তাধীন, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিষয়টি জানানো যাবে। এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। রনি, ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতকে জানানো হয়েছে যে বিচার প্রক্রিয়ার জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা চিঠি দিয়েছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে তোড়জোড় চলছে। এ বিষয়ে দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভারতের সঙ্গে যোগাযোগ করতে তার মন্ত্রণালয় থেকে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সোমবার বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় উপদেষ্টা জানান, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতেই কমিশন গঠন সংক্রান্ত কাগজে সই করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত এখনো বহাল আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেরত পাঠানোর ব্যাপার তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনাদের এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে। রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে, ওটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিচ্ছি। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়ার কথা জানানো হয় প্রেস উইং থেকে। এর আগে গতকাল রোববার কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করে একদল লোক। গত রাতেই এ ঘটনার 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় জামায়াতের সমর্থক আবুল হাশেমের নেতৃত্বে অহিল, রাসেল ও পলাশ সহ 10 থেকে 12 ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। ঘটনাটি নিশ্চিত করেন 14 গ্রাম থানার ওসি। বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানে এটা কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যে দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করতে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। স্থানীয় সময় রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও সানডে টাইমস। এতে বলা হয়, 2013 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের একটি পারমাণবিক শক্তি প্রকল্পের চুক্তির সময় নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করেন টিউলিপ। এই অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেন। টিউলিপ সিদ্দিককে স্থানীয় সময় গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়, তবে এই খবরটি সামনে আসে রোববার। ষোলো মাস ছিলেন নিখোঁজ। রবিবার রাতে ফেরেন ঢাকার ধামরাইয়ের নিজ বাড়িতে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ তাকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এই যুবকের নাম রহমতুল্লাহ। তার বরাতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ জানায়, র্যাব তাকে অপহরণ করে 9 মাস আটকের পর ভারতে ঢুকিয়ে দেয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সে দেশে 7 মাস কারাভোগ করেন রহমতুল্লাহ। ঢাকার ধামরাই উপজেলার বড় নালাই গ্রামের বাসিন্দা রহমতুল্লাহ। তার দাবি, 2023 সালের 29 আগস্ট মধ্যরাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকের একদল লোক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। জানালেন, দীর্ঘদিন তিনি ভারতে আটক ছিলেন। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে আজকে বাড়ি আইছি গাড়িতে। তাহাকে ধরে ধরে চিকের পানি কই কি বাবা রে, আমার বাবা রে কি করছে ওরা নিস নে বাবা। ওর নামে একটা অভিযোগও নাই, ওর নামে একটা রিপোর্টও নাই, মামলা নাই, কিছুই নাই, ওর নামে কেস কাবারি কিচ্ছু নাই। তাও তারা মানলো না, কই জিজ্ঞাসাবাদ করে ছাইড়া দিব। রহমতুল্লাহর পরিবারের সদস্যরা বলছেন, তারা দিনের পর দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধর্ণা দিয়ে কোনো তথ্য পাননি। আমার ভাই নিখোঁজ হওয়ার পর আমরা র্যাব হেডকোয়ার্টার, র্যাব 1, র্যাব 4, ডিবি কার্যালয়, সাভার ডিবি অফিস, আমরা সব জায়গায় একবার না আমরা অনেকবার গিয়েছি, কোনো জায়গায় খুঁজে পাই নাই। এখন আমার ভাইকে আমরা পাইছি। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ আনুষ্ঠানিকতা শেষে এই ভুক্তভোগীকে স্বজনদের কাছে হস্তান্তর করে। পরে বলে, আপনাদের ছোট ভাই আমাদের এই জায়গায় আছে, আপনারা যে কোনো ইমার্জেন্সি ভাবে আমাদের সাথে যোগাযোগ করেন।
পরে আমরা এই জায়গা থেকে ওই চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই, ওই জায়গা থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে। কোনো বিষয়ে এখন এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব নিরাপত্তা দেওয়ার স্বার্থে। দীর্ঘ সময়ের অনিশ্চয়তা ও বন্দি জীবনের পর এখন মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত রহমতুল্লাহ। দীপ্ত, বার্তাকক্ষ। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফের মৃত্যুতে দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। উপদেষ্টা AF হাসান আরিফ 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সকালে মরদেহ দাফন করা হয়। এবার KY স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিন বাড়ছে পর্যটকের সংখ্যা। এ কারণে হোটেল, মোটেল ও রিসোর্টে এখন অতিথির ব্যাপক চাপ। এই সুযোগে 2 থেকে 3 গুণ বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন পর্যটকরা। বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন। এই সময় পর্যটনের ভরা মৌসুম। শীতের শান্ত সমুদ্রে ঢেউ না থাকলেও পর্যটকরা মেতে আছেন স্নান উৎসবে। দেশের নানা প্রান্ত থেকে জড়ো হচ্ছেন পর্যটকরা। এ সুযোগে হোটেল, মোটেলগুলো অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ করলেন অতিথিরা। মানুষ অনেক বেশি, ভিড়টা অনেক বেশি, কিন্তু এমনি খুব ভালো লাগছে, এনজয় করছি খুব। আর পুলিশ এত দেখি নাই এখন পর্যন্ত। হোটেল ভাড়া চার্জ খুব বেশি, যেগুলা রুম ছিল আপনার 3,500 থেকে 4,000, এগুলা রুমে নিতেছে তারা চার্জ করতেছে 8,500 থেকে 12,000 টাকা পর্যন্ত। হোটেলে রুম না পেয়ে অনেকে সৈকতে বেড়ানো শেষে রাত্রি যাপন না করেই বাড়ি ফিরে যাচ্ছেন। অনেক খুঁজতেছি এখানে রুম মানে পাচ্ছি না। এখানে আমাদের দামের সাথে ওদের দাম মিলতেছে না। সবগুলা রিসোর্ট অনেক খোঁজাখুঁজির পর আমরা এখনো রিসোর্ট পেলাতে পারি নাই। আমাদের রুম নেওয়া হয় নাই, সেই সকাল থেকে আসছি এখনো পর্যন্ত রুম। এখন রুম ভাড়া অনেক বেশি, আগে যেটা 3,000 টাকা ছিল সেটা এখন 8,000-9,000 টাকা। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউস। রুমের সংখ্যা 1 লাখের মতো। অতিরিক্ত পর্যটক সামাল দিতে তাই কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এখন ফিক্স টাইম বিদে আমাদের রেটটা একটু বেশি, ডিসকাউন্টটা একটু কম থাকে। আর আমাদের প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লক্ষ লোকজন এখানে স্টে করা মানে একটা পসিবিলিটি আছে। এই পর্যটকগুলি রুম না পেয়ে রাস্তায় হাঁটতেছে, এই বিষয়টা আসলে ওরকম না। বিষয়টা হচ্ছে ওদের বাজেট কম এবং হঠাৎ করে আসাতে আমরা এখন যে বাজেটের রুম সেল করি ওই বাজেটটা হয়তো তাদের কুলাচ্ছে না, বিদে তারা রুম নিচ্ছে না। পর্যটকদের নিরাপত্তায় দিন রাত কাজ করছেন টুরিস্ট পুলিশ। সবসময় নজর রাখি আমরা পর্যটকের নিরাপত্তায়, যাতে কোনো দুর্ঘটনা না হয়, কোনো যেন রিস্কও না হয়, আমরা সেই দিকে লক্ষ্য রাখছি। প্রচুর ভিজিটর আছে, আমরা প্রচুর পুলিশও আমরা নিরাপত্তার দায়িত্বে আছি। অনেকগুলি টিম আমরা কাজ করছি সিভিল এবং পোশাকে। চলতি মৌসুমে কক্সবাজারের পর্যটন খাতে 1,000 কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশ নেভাল একাডেমি চট্টগ্রামে মিডশিপম্যান 2022 এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 বি ব্যাচে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান বলেন, নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম হবেন। অনুষ্ঠানে নৌবাহিনীর মোট 44 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। গতকাল মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবির এক অভিযানে এসব ডিসপ্লে আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লার বুড়িচং উপজেলায় বিজিবির অভিযানে সীমান্তের ২০০ গজ অভ্যন্তরে খঞ্জনি মাঠ থেকে ১,৫,০০,০০০ টাকা মূল্যের ১,৯১১ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং ৫০ পিস ভারতীয় 3 পিস জব্দ করা হয়। উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সারাদিন সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর বাড়ে কনকনে ঠান্ডা। কুড়িগ্রামে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। উত্তরের অপর জেলা দিনাজপুরে হিমেল বাতাসে ছিন্নমূল মানুষেরা বেশি ভোগান্তিতে রয়েছেন। রাত যত গভীর হয় ঠান্ডা তত বেশি বাড়ে। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পঞ্চগড়ে সর্বনিম্ন ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বিদেশি পিস্তল সহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। দুপুরে কোতোয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে মৎস্য বীজ উৎপাদন খামারের মাস্টার রোলের কর্মচারী নৈশ প্রহরী হৃদয় মিয়ার শয়নকক্ষ থেকে 2টি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার হয়। অভিযানে নৈশ প্রহরী হৃদয় মিয়াকে পাওয়া না গেলেও তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে 2টি মামলা করেছে। 20 থেকে 22 ফেব্রুয়ারি পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে 13তম আন্তর্জাতিক পোল্ট্রি শো। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা। এর সভাপতি মশিউর রহমান সরকার 2041 সাল নাগাদ বছরে মাথা পিছু ডিমের প্রাপ্যতা, দুধের দৈনিক প্রাপ্যতা এবং মাসের দৈনিক প্রাপ্যতা বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ উৎপাদন বাড়াতে চায়। এবারের আয়োজনের লক্ষ্যই হচ্ছে সে সক্ষমতা অর্জনে বাংলাদেশ ও বাংলাদেশের খামারিদের সাহায্য করা। 13তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনারকে সফল করতে গণমাধ্যম কর্মীদের সহায়তা চান জনাব মশিউর। আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। এই উপলক্ষে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে জমজমাট কনসার্টের। বিকেল 4:30টায় কনসার্ট শুরু হওয়ার কথা ছিল। এতে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান এবং তার দল। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এবং অ্যাভয়েড রাফা সহ গান গাইবেন দেশীয় অনেক শিল্পী। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। আমরা চলে যাচ্ছি তার কাছে। হাসিব, এখন আয়োজনের কোন মুহূর্তে আছে এবং সারা রাত আরো কি কি আয়োজন থাকবে আমাদেরকে বিস্তারিত জানাবেন। শুরু হয়েছে মূলত কিছুক্ষণ আগে, দুপুরে 2টার সময় হচ্ছে গেট খোলা হয়েছে এবং 4:30টার সময় থেকেই মূলত এই কনসার্টের সবকিছু শুরু হয়েছে। যদিও এখন মাগরিবের আজান চলছে, তাই আজানের একটা বিরতি চলছে এই মুহূর্তে কনসার্টে। আজানের পরে আবার শুরু হবে এবং রাত 8:30টার দিকে রাহাত ফাতে আলী খান তিনি তার স্টেজে আসার কথা রয়েছে এবং এরপরে মূলত মূল কনসার্ট বা মূল আয়োজনটা মূলত হচ্ছে সেই রাহাত ফাতে আলী খানকে নিয়ে, যেটা পরে শুরু হবে। আর দর্শকদের উপস্থিতি দুপুর 2:30টার সময় গেট খোলার কথা, কিন্তু গেট 2:30টার সময় খোলা হয়েছে, কিন্তু তার আগে থেকে দর্শকের উচ্ছ্বাস এবং উপস্থিতি ছিল অনেক বেশি। এবং এখনও অনেকে আছে যারা কিনা অনলাইনে টিকিট কাটার পরও টিকিট ঠিক মতো হাতে না পাওয়ার কারণে ঢুকতে পারেনি, এমন একটা কমপ্লেনের মতো আমরা শুনতে পেরেছি বা কানে এসেছে। কিন্তু আসলে এটা কতটুকু সত্য সেটা আসলে এখনও নিশ্চিত না, কারণ অনলাইনে অনেক আবেদন হয়েছে। সবাই আসলে সেই স্টেডিয়ামের ক্যাপাসিটি অনুযায়ী সেই আবেদনের অনুযায়ী টিকিট অনেকের হাতে এসে পৌঁছাও নাই বা অনেকের টিকিট পায়ও নাই, আবার অনেকে জানেও না কীভাবে টিকিট কালেক্ট করতে হবে। তো সব কিছু মিলে একটু হজবরল হলো। তারপরও হচ্ছে যে অনুষ্ঠান বা এই মিউজিক ফেস্ট ঘিরে আসলে যে ধরনের প্রস্তুতি বা যে ধরনের সব প্রিপারেশন রেখেছে বিসিবি বা বিপিএল গভর্নিং বডি, সবটা আসলে একেবারেই পারফেক্ট ওয়েতেই হচ্ছে। কোনো রকমের কোনো বাজে কোনো পরিস্থিতি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীও এখানে আছে এবং মূলত কনসার্ট আজানের পরেই মূলত আবার শুরু হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ।
হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ হাসিব। দর্শক, শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাঁদপুরে মেঘনা নদী থেকে 5 জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ একজন। নিখোঁজের 16 মাস পর বাড়ি ফিরলেন রহমতুল্লাহ, গুমের শিকার হওয়ার দাবি। কক্সবাজারে বাড়ছে পর্যটক, 2-3 গুণ বেশি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ। দর্শক, এই ছিল দীপ্ত সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।